এখানে একটা ইন্টারেক্টিভ কোয়েশ্চেন যেটা বইয়ে আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এটা বুঝলে আসলে অনেকগুলা কনসেপ্ট বোঝা হয়ে যাবে। কোয়েশ্চেনটা বলছে দেখেন যে সিটি ব্যাংক এর টোটাল ক্যাপিটাল 7130 মিলিয়ন। এটা কনসিস্ট করে এই 7130 যে পেইড আপ ক্যাপিটাল 4000 মিলিয়ন, স্ট্যাটুটরি রিজার্ভ 1830 মিলিয়ন, তারপর রিটেন আর্নিংস 825 মিলিয়ন, আর 1% যে প্রভিশনটা রাখছে সেটা 475 মিলিয়ন। এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পয়েন্টটা যোগ করে আসলে এই 7130 মিলিয়ন সিটি ব্যাংকের টোটাল ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল যেটা, এই জিনিসটা বোঝার আগে আসলে বুঝতে হবে এই পেইড আপ ক্যাপিটাল জিনিসটা কি। ধরেন একটা ব্যাংক মূলত যখন শুরু হয় তখন একটা অথরাইজ ক্যাপিটাল নিয়ে শুরু হয়। সাপোজ এই ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল 10,000 মিলিয়ন, এখানে 4,000 মিলিয়ন পেইড আপ ক্যাপিটাল না, এখানে ধরেন এই ব্যাংকটার অথরাইজ ক্যাপিটাল মানে কতটুকু পর্যন্ত অথরাইজ করতে পারবে ক্যাপিটাল সেটা বলা আছে ধরেন 10,000 মিলিয়ন। এর মধ্যে শেয়ার হোল্ডাররা যেই টাকাটা দিতে অ্যাগ্রি করেছে, ধরেন সাপোজ 10,000 মিলিয়নের মধ্যে মাত্র 6,000 মিলিয়ন দিতে অ্যাগ্রি করেছে শেয়ার হোল্ডাররা বা ইনভেস্টররা, তাহলে সেই অ্যামাউন্টটাকে বলা হবে সাবস্ক্রাইব ক্যাপিটাল। এখন সাবস্ক্রাইব ক্যাপিটালের যতটুকু অংশ শেয়ার হোল্ডাররা বা ইনভেস্টররা পে করে ঠিক ততটুকু অংশকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। তো এই পেইড আপ ক্যাপিটাল আসলে ওই পোর্শনটা। স্ট্যাটুটরি রিজার্ভ এটা হলো একটা ম্যান্ডেটরি রিজার্ভ যেটা বাংলাদেশ ব্যাংক সেট করে দেয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস হলো ধরেন সেই বছর প্রফিটের কতটুকু অংশ রেখে দেওয়া হয়েছে সেটাকে রিটেন আর্নিংস বলে। এখানে 825 মিলিয়ন রিটেন আর্নিংস। এখানে 1% প্রভিশন রাখা হয়েছে লোনস অ্যান্ড অ্যাডভান্সে, অর্থাৎ লোনস অ্যান্ড অ্যাডভান্স যা তার 1 টাকা, 100 টাকার 1 টাকা প্রভিশন রাখা হয়েছে 475 মিলিয়ন। পরে আসি রিস্ক ওয়েটেড অ্যাসেট। এই রিস্ক ওয়েটেড অ্যাসেট আসলে টোটাল অ্যাসেট যেটা তার সাথে গুণ করা হয় রিস্ক মেকানিজম বা রিস্ক ইন ফ্যাক্টরটা। ধরেন সব ধরনের ব্যাংক যে লোনগুলো দেয় সব ধরনের লোনগুলা সেম ধরনের রিস্ক ক্যারি করে না। কোনো লোন বেশি রিস্ক ক্যারি করে, কোনো লোন কম রিস্ক ক্যারি করে। সেই রিস্কটা ওই অ্যাসেটের সাথে গুণ করে এই টোটাল ভ্যালুটা পাওয়া গেছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটার বিভিন্ন মেকানিজম আছে, এটা ব্যাংকে আমরা বুঝবো। আমাদের এখন জানা দরকার যেটা যে রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে 69200 মিলিয়ন। মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ধরেন এটা বাংলাদেশ ব্যাংক সেট করে দিয়েছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। তাহলে এই 69200 মিলিয়নের 10% 6920 মিলিয়ন। এখন আরেকটা জিনিস বলছে যে ফোরকাস্টেড রিস্ক ওয়েটেড অ্যাসেট নেক্সট ইয়ার 73500 মিলিয়ন। মানে এই বছর যে রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল, সামনের বছর আমাদের যেই লোনগুলো দিব বা লোনগুলো অ্যাড হবে সেগুলো আমার রিস্ক ওয়েটেড অ্যাসেটটা আরো বাড়িয়ে দিবে, মানে আমি আরো বেশি রিস্কি লোনগুলো দিব সামনে। ওকে, দেন এখন বলছে যে বোর্ড মেম্বারদের একটা অংশ চায় 20% ক্যাশ ডিভিডেন্ড, আরেকটা অংশ চায় 10% ক্যাশ ডিভিডেন্ড আর 10% বোনাস শেয়ার। এখন কোয়েশ্চেন হলো এই ডিভিডেন্ড ডিসিশনটা আমি কিভাবে নিব, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এই পয়েন্টগুলোর মধ্যে থেকে আমার বলতে হবে যে আমি ক্যাশ ডিভিডেন্ড দিব নাকি বোনাস দিব নাকি ভাগাভাগি করে দিব আর কতটুকু দিব। তো আসেন অ্যান্সারটা দেখি। প্রথমে আমার আগে বের করতে হবে যে আমার এক্সেস ক্যাপিটাল কতটুকু আছে। তার মানে আমার যে ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটা ভায়োলেট
না করে আমার কাছে আর কতটুকু ক্যাপিটাল আছে। টোটাল ক্যাপিটাল 7130 মিলিয়ন। এখান থেকে বাদ যাবে আসলে যে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট যেটা আছে তার 10%। ক্যাপিটাল এডুকেসি রেশিও যেহেতু 10%, এর 10% অথবা 4000 মিলিয়ন, যেটা বড়। 4000 মিলিয়নটা কি? 4000 মিলিয়নটা ওই যে আমরা বলতাম না 400 কোটি টাকা ব্যাংক খুলতে লাগবে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল, এই সেই 400 কোটি টাকা। যে 400 কোটি টাকা এখানে 4000 মিলিয়ন সমান 400 কোটি টাকায়, হ্যাঁ, এই 400 কোটি টাকা মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। তো এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা এক্সেস ক্যাপিটাল থেকে বের করার জন্য আমার বাদ দিতে হবে। এই যে ধরেন আমার টোটাল ক্যাপিটাল 7130 মাইনাস এখানে যেহেতু এই যে 69200 10% বড়, সেহেতু 7130 থেকে 6920 বাদ যাবে। বাদ হয়ে আমাদের এই যে দেখেন পরের পয়েন্টে আমরা লিখেছি এই যে 7130 মাইনাস 6920 সমান সমান 210 মিলিয়ন। এই ব্যাপারটাকে আগে বুঝতে পারছেন কিনা যে এই 4000টা এখানে কোথাও কিন্তু লেখা নেই। এই 4000টা আমরা জানি যে এই 4000 মিলিয়ন সমান 400 কোটি টাকা। এই 400 কোটি টাকা ব্যাংকের মিনিমাম পেইড আপ ক্যাপিটাল। যদি এই যে 69200 এটা না হয়ে এখানে কোয়েশ্চেনে থাকতো সাপোজ 29200, তাহলে কি হতো? এই 7130 থেকে 2920 কিন্তু বাদ যেত না, এই 4000টা বাদ যেত, বাদ যেয়ে একটা অ্যামাউন্ট আসতো। তাহলে আমরা এক্সেস ক্যাপিটাল পেলাম 210 মিলিয়ন। তাহলে এই 210 মিলিয়ন টাকা কোনো প্রকার ল ভঙ্গ না করে ব্যাংক পে করতে পারে তা ডিভিডেন্ড হিসাবে। এখন কিভাবে ডিভিডেন্ডটা দিবে সেটা পরের ইস্যু, যে ক্যাশে দিবে, স্টকে দিবে, কতটুকু ক্যাশে দিবে, কতটুকু স্টকে দিবে। আচ্ছা, এখন ধরেন আমি বলতেছি যে আমি প্রথম পয়েন্টটা যে 20% ক্যাশ ডিভিডেন্ড যারা চাচ্ছে তাদেরটা যদি আমি দিতে চাই তাহলে কি দিতে পারবো? আমার রিটেন আর্নিং আছে কত দেখেন, 825 মিলিয়ন। এখন 825 মিলিয়ন কি আমার পেইড আপ ক্যাপিটাল কত? পেইড আপ ক্যাপিটাল 4000। 4000 মিলিয়নের 20%, হ্যাঁ, 4000 মিলিয়নের 20% 800 মিলিয়ন, যেটা এটার মধ্যে কভার করে। কিন্তু আমার কাছে এক্সেস ক্যাপিটাল আছে মাত্র 210 মিলিয়ন। তার মানে আমি সর্বোচ্চ 210 মিলিয়ন টাকা দিতে পারবো। হ্যাঁ, এই 800 মিলিয়ন আমি দিতে পারবো, কিন্তু ক্যাশ দিতে পারবো না। ক্যাশ দিতে পারবো সর্বোচ্চ 210 মিলিয়ন, কারণ এর বেশি যদি আমি দিতে যাই তাহলে আমার মিনিমাম যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করবে না, সেটা ভঙ্গ করবে, তখন জরিমানা আসবে। তো আমি ক্যাশ ডিভিডেন্ড সর্বোচ্চ কতটুকু দিতে পারবো? এই যে 210 মিলিয়ন। তো ক্যাশ ডিভিডেন্ড যদি দেই তাহলে এটা আমার ক্যাপিটাল যে অ্যাডিকুয়েসিটা আছে সেটাকে ইফেক্ট করে। যদি বোনাস যদি দেই তাইলে এটা আমার ক্যাপিটাল অ্যাডিকুয়েসির সাথে কোনো ইফেক্ট নাই, এটা আমি রিটেন আর্নিংস থেকে জাস্ট পেড আপ ক্যাপিটালে কনভার্ট করে দিলেই হবে। একটু পরে আমরা এটা দেখতেছি। তো আমি সর্বোচ্চ 210 মিলিয়ন টাকা ডিভিডেন্ড হিসাবে দিব, ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবো আসলে। তো আমি এমন একটা কম্বিনেশন সেট করব যাতে করে আমার এই যে 210 মিলিয়নের যেই ব্র্যাকেটটা আছে এইটা ব্রেক না করি আমি। ধরেন আমি একটা কম্বিনেশন সেট করলাম যে আমি 5% ক্যাশ ডিভিডেন্ড দিব এবং 15% বোনাস শেয়ার দিব। এখন এই যে আমি বোনাস বা ক্যাশ ডিভিডেন্ডটা দিব, এটা আসলে কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু পেইড আপ ক্যাপিটালের উপর নির্ভর করে। এর জন্য পেইড আপ ক্যাপিটালটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পেইড আপ ক্যাপিটাল যতটুকু হবে
তার উপর বেস করেই আসলে আমার এই ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস শেয়ারটা নির্ধারিত হবে। পেইড আপ ক্যাপিটাল যদি কম হয় তাহলে আমার কম টাকা দিতে হবে, পেইড আপ ক্যাপিটাল যদি বেশি হয় তাহলে আমার বেশি টাকা দিতে হবে। অন্য কিছু না, কিন্তু টোটাল ক্যাপিটাল বা স্ট্যাটিউটরি রিজার্ভ বা রিটেন আর্নিং কোনো কিছুই থাকুক না কেন, যেই নামেই থাকুক না কেন, শেয়ার ক্যাশ হোক বা বোনাস হোক, এটা বেস করে সবসময় পেইড আপ ক্যাপিটালের উপরে। তাহলে নেক্সট সিনারিটা কি হবে এটা আমরা একটু দেখি। যেহেতু আমি 15% বোনাস শেয়ার দিতেছি, তাহলে এই যে পেইড আপ ক্যাপিটাল 4000 ছিল, 4000 মিলিয়ন, সেই 4000 মিলিয়নের সাথে 4000 মিলিয়নের 15%, অর্থাৎ এই যে 600 মিলিয়ন অ্যাড হবে। স্ট্যাটিউটরি রিজার্ভ যা ছিল তাই 1830 মিলিয়ন। এবার আসি রিটেন আর্নিংসে। রিটেন আর্নিংস দেখেন কমে গেছে 25 মিলিয়ন। কারণ কি? 825 মিলিয়ন ছিল, এর মধ্যে থেকে 600 গেছে পেইড আপ ক্যাপিটালে। এই যে 600 15%, 4000-এর 15%, 600 এটার সাথে অ্যাড হয়েছে। আর 200 ক্যাশ ডিভিডেন্ড দিছি। 200 কিভাবে আসলো? 4000-এর 5%। হ্যাঁ, এটা ক্যাশ ডিভিডেন্ড দিছি। তো আমার রিটেন আর্নিংস কমে 200, এই যে 600 আর 200 কমে মাত্র 25 মিলিয়ন রয়ে গেল। এবার লোন প্রভিশন যা ছিল তাই 475 মিলিয়ন। সো এই সবগুলো টোটাল করলে আসে 6930 মিলিয়ন। তো একটা জিনিস দেখেন যে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট, মানে এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10%, অর্থাৎ এই যে 6920 মিলিয়ন, এটা আমার ম্যান্ডেটরি রাখতেই হবে। হ্যাঁ, সো আমি কম্বিনেশনটা এমনভাবে সেট করেছি যাতে করে এই 6920 মিলিয়নটা কভার করে। এই যে 6930 মিলিয়ন আছে, আমি যদি অন্যভাবে কম্বিনেশনটা সেট করতাম, যদি এই 6920 মিলিয়ন এর নিচে চলে আসতো, তাহলে কিন্তু ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও মেনটেন হতো না এবং ক্যাপিটাল যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল থাকতো না, আর ডিভিডেন্ড লিগালি আমি দিতে পারতাম না। এখন আসি, এই যে আমি ফোরকাস্টেড RWA পেয়েছি, হ্যাঁ, এটা হলে কি হবে সেটা নিয়ে কথা বলবো। সো কারেন্ট ক্যাপিটাল আমার এই যে 6930 মিলিয়ন, কিন্তু নেক্সট ইয়ারে রিস্ক ওয়েটেড অ্যাসেটের রিকোয়ারমেন্ট হলো 7350। এই যে ধরেন এই যে 73500 এর 10% 7350 মিলিয়ন। তাহলে গ্যাপ হলো আমার এই 420 মিলিয়ন। এই 420 মিলিয়ন যতক্ষণ না ফুলফিল করবে ততক্ষণ আমি আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবো। তো যেহেতু এটা ফোরকাস্টেড হয়েছে, সেহেতু সেই অনুযায়ী আমার ব্যাংকে ক্যাপিটাল রাখতে হবে, আদারওয়াইজ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে না। এখন ধরেন সেম কোয়েশ্চেন, কিন্তু সাথে কিছু জিনিস অ্যাড করে দিছে, যে ট্রেজারি ডিপার্টমেন্ট, ব্যাংকে যে ট্রেজারি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট ক্যাপিটাল মার্কেটের যে ইনভেস্টমেন্ট লিমিট আছে তাদের 900 মিলিয়ন, সেটা ইনক্রিজ করতে চায় 1800 মিলিয়ন। আর একটা কোম্পানি আছে, যে কোম্পানির পেইড আপ ক্যাপিটাল আছে 500 মিলিয়ন, সরি 500 না 5000 মিলিয়ন। এখন মূলত এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে ব্যাংক কত টাকা আসলে ইনভেস্ট করতে পারবে, অ্যান্ড এই যে সিএসডি যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটাতে ব্যাংক কতটুকু ইনভেস্ট করতে পারবে। ব্যাংক আসলে টোটাল যে শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে তার মাত্র 25% ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে। তো শেয়ার হোল্ডার্স ইকুইটির মধ্যে এই যে পেড আপ ক্যাপিটাল আসবে, স্ট্যাটিউটরি রিজার্ভ আসবে, রিটেন আর্নিংস আসবে, কিন্তু 1% যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটা আসবে না। তাহলে এই তিনটা যোগ করলে আসে 6655 মিলিয়ন। তাহলে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট হবে এই 6655 মিলিয়নের 25%, 1633.75 মিলিয়ন। তার মানে ব্যাংকে যে এখন কারেন্ট মার্কেট ইনভেস্টমেন্ট লিমিট 900 মিলিয়ন আছে, সেটা তাকে বাড়াইতে হবে, কারণ সে তার থেকে বেশি টাকা
ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করার যোগ্য। সো কতটুকু বাড়াতে হবে সেটা এখন বুঝি। সো এডিশন করতে হবে, এই যে আমি যা পেলাম আমার ম্যাক্সিমাম লিমিট 1633.75 থেকে আমার যে আগে লিমিটটা ছিল 900 মিলিয়ন বাদ দিলে হবে 733.75 মিলিয়ন, মানে এই 733.75 মিলিয়ন যদি বাড়ানো হয় তাহলে ব্যাংক তার ম্যাক্সিমাম লিমিট যেটা সে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে সেটা পেয়ে যাবে। এখন আসি এই যে সিএসডি কোম্পানি, এই সিএসডি কোম্পানিতে ব্যাংক কতটুকু ইনভেস্ট করতে পারবে। ব্যাংক আসলে কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করতে যায় সেই কোম্পানি যে পেইড আপ ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের সর্বোচ্চ 10% টাকা ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, এখন এই সিএসডি ক্যাপিটাল, হ্যাঁ, এর পেইড আপ ক্যাপিটাল আছে, পেইড আপ ক্যাপিটাল আছে 5,000 মিলিয়ন। হ্যাঁ, তো 5,000 মিলিয়নের 10% 500 মিলিয়ন ব্যাংক ইনভেস্ট করতে পারবে। এখন বলতে পারেন যে ভাই এই 733 মিলিয়ন যে এক্সট্রা আমি আনলাম, এই 733 মিলিয়ন আমি কেন ইনভেস্ট করতে পারবো না? এটা আমরা সামনে যে ভিডিওগুলো দেখবো ওইখানে বলা থাকবে যে ব্যাংকের লিমিট থাকা সত্ত্বেও অন্য একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ওই প্রতিষ্ঠানের পেইড আপ ক্যাপিটালের 10% পর্যন্ত একটা ব্যাংক হোল্ড করতে পারবে বা ইনভেস্ট করতে পারবে। এটা আমরা সামনে আস্তে আস্তে ভিডিওতে দেখবো। তো এই কোশ্চেনটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল, এখানে অনেকগুলো কনসেপ্ট বোঝানো হয়েছে, সেটা পেইড আপ ক্যাপিটাল থেকে শুরু করে কতটুকু ক্যাপিটাল আমি এক্সেস থেকে আমি ক্যাশ বা ডিভিডেন্ড পে করতে পারবো, বোনাস ডিভিডেন্ড, এছাড়াও কি ফর্মুলাতে বা কি প্রপোর্শনে ফেললে আমরা রিকোয়ার্ড ক্যাপিটালের যেই পোর্শনটা সেই পোর্শনটা ফিল করতে পারবো যাতে এর কম না চলে আসে। যদি কম চলে আসে তাহলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবো না। এছাড়াও সামনের বছর রিস্ক ওয়েটেড অ্যাসেট যদি চেঞ্জ হয় তাহলে আমি আগে ভাগে জানতে পারবো যে আমার কতটুকু শর্টফল আছে, এই শর্টফলটা আমার ফিল আপ করতে হবে যাতে করে আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারি। অ্যান্ড লাস্ট অফ অল, কতটুকু আমি ইনভেস্ট করতে পারবো। এক তো আমি আমার প্রতিষ্ঠান ব্যাংক থেকে কতটুকু ইনভেস্ট করতে পারবো, আর সেকেন্ডলি কোনো প্রতিষ্ঠানে আমি কতটুকু ইনভেস্ট করতে পারবো সেটা আমরা এখানে জানতে পারলাম।